অলকা মলিন মুখটাতে খানিক হাসির আড়ালে লুকিয়ে নিল। স্বাভাবিকভাবে বলল, ঔরবের বাবা ঢাকায় নেই, গ্রামে গিয়েছে একটা কাজে। আর আমার ছেলে দুইজন বিকালে এসে কিছু সময় পর চলে গেছে। প্রভাকর দাস অত্যন্ত বিনয়ের সহিত বললেন, ওদের ফোন করে আসতে বলুন। ওরা হয়তো লজ্জা পাচ্ছিল অচেনা মানুষের ভিড়ে বসে থাকতে, তাই চলে গেছে। আচ্ছা, ফোন করে ধরিয়ে দিন আপনার ছেলেকে আমি কথা বলছি। অলকা কিছু বলতে চাইলো, প্রভাকর দাস নিজের ফোন বের করে বললেন, আচ্ছা, নাম্বারটা বলুন, আমি কথা বলছি। অলকা মুখের উপর না করতে না পেরে নাম্বারটা ঐরবের বলেই দিল। বিকেলে ঐরব চলে যাওয়ার সময় অবশ্য ভেবেছিল রত্না অথবা রঙিলা দেবীকে দিয়ে কথা বলিয়ে রাতে ঠিক নিয়ে আসবে ওই বাসায়, কিন্তু এখন আর সেই ইচ্ছেটাও নেই। ঐরবকে কল লাগালেন প্রভাকর দাস। দুবার রিং হতেই রিসিভ হলো ওপাশ থেকে, কিন্তু গলা শোনা গেল কোনো মেয়ের। প্রভাকর দাসের ভ্রু কুঁচকে এলো মেয়েটির গলা শুনে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ফোনটি তো ঔরবের, তোমার কাছে কি করে এলো? ওপাশ থেকে কি জবাব এলো তা শুনল না অলকা, তবে দেখতে পেল প্রভাকর দাসের মুখভঙ্গিতে পরিবর্তন ঘটে গেল মুহূর্তে। সংকোচ নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদা? কোনো সমস্যা? কে ধরেছে ফোন? ওপাশ থেকে কি জবাব এলো তা শুনল না অলকা, তবে দেখতে পেল প্রভাকর দাসের মুখভঙ্গিতে পরিবর্তন ঘটে গেল মুহূর্তে। সংকোচ নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদা? কোনো সমস্যা? কে ধরেছে ফোন? তিনি জবাব না দিয়ে কান পেতে শুনতে লাগলেন ফোনের ওপাশ থেকে ভেসে আসা কাপা ধ্বনির কণ্ঠস্বর। প্রভাকর দাস মৌন রইলেন কিছুক্ষণ, অতঃপর দীর্ঘ এক শ্বাস টেনে বললেন, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও ব্যথা লাগেনি? মেয়েটি যার পরনায় অবাক হলো ভীষণ। একটা অচেনা ভদ্রলোক কিনা তার ভালো থাকা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ভাবতেই চোখ ভরে এলো, কান্না আটকানো গলায় শুধু বলল, প্রভাকর দাস ফোন রেখে দিতেই অলকা চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, কার কি হয়েছে? আর ফোনটা কোন মেয়ে রিসিভ করেছিল? উনি সত্যটা কিছু একটা ভেবে লুকিয়ে গেলেন। জবাবে খানিক হেসে বললেন, নাম্বারটা ভুল তুলেছিলাম, আবার একটু বলবেন? অলকা রং নাম্বার ভেবে নিশ্চিন্ত হলো। ঐরবের নাম্বারটা আবারও বলল ধীরে সুস্থে। প্রভাকর দাস আবারও নতুন করে নাম্বার উঠানোর ভঙ্গিতে মনোযোগ দিয়ে শুনলেন পুরো নাম্বারটা। তারপর কল না করেই কানে তুললেন ফোন। কয়েক সেকেন্ড পর কান থেকে নামিয়ে অলকাকে বললেন, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে, হয়তো নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, আপনার ছেলের বন্ধু নাকি সাথেই থাকে? ওদের সহই তো আসার কথা ছিল। ছেলের একজন বন্ধুর নাম্বার বলুন, দেখি যায় কিনা। অলকা রোহিতের নাম্বারটা দিয়ে বলল, রোহিত আমার আর একটা ছেলে। ওকে আমি আমার নিজের ছেলের চোখে দেখি। আমাদের সাথে আমাদের ফ্ল্যাটেই থাকে বর্তমানে। ওরা ওকে বন্ধু নয়, ভাইয়ের নজরেই দেখে। দীপকও আমার ছেলের মতোই। প্রভাকর দাস অল্প হেসে সায় জানালেন। বুঝতে পারলেন ছেলের বন্ধু বলে সম্বোধন করায় এত বিস্তারিত বলল অলকা।
তিনি কল লাগালেন রোহিতের নাম্বারে। রিং হতে হতে শেষ পর্যায়ে এসে রিসিভ হলো কলটা। ওপাশ থেকে ভেসে এলো রোহিতের গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো, কি বলছেন? প্রভাকর দাস বেশ শান্ত স্বরে বললেন, আমি তোমাদের পাশের ফ্ল্যাটের আঙ্কেল বলছি, মাহিরের বাবা। তুমি রোহিত বলছো তো? রোহিত বাইকের হেলমেট চেপে রাখা ফোনটা আরো একটু খাপ খাইয়ে বসিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি রোহিত বলছি। বলুন আঙ্কেল, কিছু কি হয়েছে? মামুনি ঠিক আছে তো? রোহিতের সাথে সাথে আরো একটা কণ্ঠস্বর শুনতে পেল প্রভাকর দাস। মায়ের কি হয়েছে বলে উদ্বিগ্নতা প্রকাশ করছে কেউ একজন। তিনি আন্দাজ করে নিলেন সে আরেকজন হয়তো ঐরবি হবে। গাড়ির হর্নের আওয়াজ আর বাতাসের শো শো শব্দধ্বনি বলে দিচ্ছে দুজন হয়তো রানিং রোডে আছে। অলকার প্রতি দুজনের শুদ্ধ ভালোবাসা দেখে মুগ্ধ হলেন প্রভাকর দাস। বললেন, তোমার মামুনি একদম ফিট আছে রোহিত। আমার সামনে একদম ফিটফাট দাঁড়িয়ে আছেন তিনি। নাম্বারটাও তিনিই দিয়েছেন। আমি ফোন করেছিলাম অন্য কারণে। অরব তো তোমার সাথেই আছে, তাই না? হ্যাঁ আঙ্কেল, আমরা 3 বন্ধু একসাথেই আছি। তুমি কি রানিংয়ে আছো? মানে বাসা থেকে কি দূরে আছো? না, বেশি দূরে নেই। খুব বেশি হলে 5 কি 7 মিনিটের দূরত্বে আছি। কিছু বলবেন? হ্যাঁ, বলবো তো অবশ্যই। এক কাজ করো, বাকি দুজনকে নিয়ে চলে এসো বাসায়। তারপর যা বলার বলছি। বিলম্ব করো না কিন্তু কোথাও। রাখছি, চলে এসো জলদি। কথা শেষ করে ফোন রেখে দিলেন তিনি। সবাইকে বললেন আরো কিছু সময় অপেক্ষা করতে। অতঃপর ওরা চলে এলো একসাথে বাসায় যাবে না হয়। ওদিকে রোহিতের সঙ্গে সঙ্গে ঐরব আর দীপকও চিন্তায় পড়ে গেল বিষয়টা নিয়ে। বিশেষ করে ঐরব একটু বেশি চিন্তিত হলো খেয়ালের বিষয়টা নিয়ে। ভাবলো মেয়েটা কি ওষুধ খায়নি তাহলে? বেশি অসুস্থ হয়ে পড়লো নাকি? নাকি অন্য কোনো ঝামেলা বাঁধালো নতুন করে? সব চিন্তা ভাবনার মাঝখানে আবার ভাবলো মেয়েটা অসুস্থ হলে ওদের তিনজনকে থুরি না ডাকবে। আর যেটুকু কেটেছে তাতে অসুস্থ আর কি হবে? যে জ্বরের আশায় আশায় হাত কেটেছে সে জ্বর আসে কিনা সন্দেহ। ওটুকু ক্ষততে কি আর জ্বর আসার সম্ভাবনা থাকে নাকি? এমন নানা ভাবনা ও চিন্তায় বুঁদ হয়ে রইল নিজ মনে। তখনকার দুর্ঘটনার পর ঐরূপ হসপিটালে চলে যেতে যেতে রোহিতকে ফোন করবে বলে পকেট হাতড়াতেই টের পেয়েছিল ফোনটা হারিয়ে ফেলেছে কোথাও একটা। অতঃপর সিএনজিওয়ালার থেকে ফোন নিয়ে রোহিতকে ফোন করে আসতে বলেছিল হসপিটালে। হাতের কোণের উপর দিকে গভীর ক্ষত হয়েছে। ছেলেগুলোর মাঝে একজনের কাছে ধারালো কিছু একটা ছিল যা দিয়ে আঘাত করেছে ঐরবকে। 5টা সেলাই পড়েছে তাতে। হসপিটাল থেকে বাসার দিকেই ফিরছিল তিনজন। বাইক চালাচ্ছিল রোহিত আর ঐরবকে মাঝে রেখে পেছনে বসেছিল দীপক। তখনই ফোন আসলো খেয়ালের বাবার। এখন আপাতত চিন্তা কাঁধে নিয়ে এগিয়ে চলছে তিনজন বাসার দিকে। তিনজন মিলে সিঁড়ি ভেঙে উপরে উঠে আগে ঢুকলো নিজেদের ফ্ল্যাটে। ঐরবের রক্তমাখা শার্টটা চেঞ্জ করা হচ্ছে মূল উদ্দেশ্য। নয়তো মা নামক মানুষটা সন্তানের হাতের এই অবস্থা দেখে উত্তেজিত হয়ে যেতে পারে। দুশ্চিন্তার অশ্রু নিয়ে দিয়েই বন্যা বহাতেও পিছু পা হবে না। শুধু শুধু আনন্দ মাটি করার কি প্রয়োজন? কিছু সময় পর কলিং বেল বেজে উঠতেই অলকা এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে তিনজনকে একসাথে ভেতরে নিয়ে এসে আটকে দিল দরজাটা। তিন বন্ধু ভেতরে ঢুকে পরিবেশ বোঝার চেষ্টা করলো। ড্রয়িং রুম জুড়ে দেখতে পেল খাবারের বেশ ভালো আয়োজন। সবকিছু গোছগাছ, শুধু বসে পড়লেই হয়। তোমাদের জন্যই বসেছিলাম এতক্ষণ। বাইরে থেকে এসেছো, যাও হাত মুখ ধুয়ে এসো তিনজনে। তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো। আমরা কিন্তু সবাই তোমাদের জন্য বসে আছি সেই কখন থেকে। প্রভাকর দাস কথা বলতে বলতে এগিয়ে এলেন ঐরবদের দিকে। ওয়াশরুমের দিকে ইশারা করে আবারও বললেন, ওয়াশরুম ওদিকে। তিনজনেই জরুরি তলবের পেছনে থাকা আসল কারণ বুঝে গেল এবার। রোহিত আগে আগে চলে গেল ওয়াশরুমের দিকে। পিছু নিল দীপক। ঐরব দাঁড়িয়ে থেকে ভাবলো সবার সামনে স্বাভাবিকভাবে বসে খাবার খেতে গেলে ক্ষত জায়গায় বেশি চাপ পড়ে যাবে। তাতে রক্তক্ষরণ হবে তৎক্ষণাৎ।
ব্যান্ডেজ ভিজে রক্ত আসলে তোর শার্টের হাতাও ভিজে আসবে। মায়ের চোখে একবার ব্যাপারটা ধরা পড়লেই ঘরবন্দি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, ওরা হাত মুখ ধুয়ে চলে এলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস? অলকার হাসি খুশি ভরা চেহারার আড়ালে থাকা গুমট বাতাবরণ বুঝতে পারলো ঐরব, কিন্তু আপাতত কিছু বলল না। চলে গেল হাত মুখ ধুতে। বড়রা সবাই মিলে বসে যেতেই ছোটরাও চলে এলো। সবাই এতক্ষণ খেয়ালের রুমে বসেছিল। মাহিরের মন খারাপ দেখে তমা আর পায়েলও চুপচাপ বসেছিল, হই হুল্লোড় না করে। ওইদিকে খেয়াল বসেছিল বারান্দায়। আজ ঐরবের সাথে কথা বলার পর থেকে বারান্দায় আসতে আর দ্বিধা বা অস্বস্তি হচ্ছে না তার। মাহিরার মন খারাপ দেখে ইচ্ছে করছে ভাইয়ের পাশে বসে একটু কথা বলতে, ভাইটাকে বলতে যে তোর বোন তোকে ছেড়ে কোথাও যাচ্ছে না, হচ্ছে না এই বিয়ে। খেয়াল জানে মাহিরেরও বড্ড ইচ্ছে করছে খেয়ালের কাছে এসে বলতে যে তুই কোথাও যাবি না খেয়া। ঘর খালি পেলে নিশ্চিত এতক্ষণে এসে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে বলতো মাথার চুল টেনে দিত। তারপর হয়তো লুকানো মুখে বলতো, এই এই বিয়ে তুই করিস না রে খেয়া, ছেলেটাকে ভাগিয়ে দে, নয়তো বল আমি ভাগাচ্ছি। কিন্তু যাদের সামনে সর্বদা ঝগড়াঝাটি আর চুলোচুলি চলে তাদের সামনে গলাগলি করতে লজ্জা পাচ্ছে, সংকোচ বলতে পারছে না মনের কথাগুলো। খেতে গিয়ে বসে তেমন একটা কথার ঝুড়ি খুলল না কেউ। সুষ্ঠুভাবে খাবার পর্ব শেষ হলো। ওরূপ খুব সাবধানে ধীরে ধীরে খাবার খেলো, যাতে ব্যান্ডেজ ভিজে রক্ত না আসে। একে একে সবাই হাত ধুতে চলে গেল ওয়াশরুমে। সবার শেষে দাঁড়িয়ে রইল খেয়াল আর ঐরব। ঐরবের মতো খেয়ালেরও খাবার খেতে সময় লেগেছে, তাই দুজনেই পিছনে পড়ে গেছে সবার। ওয়াশরুম পুরো খালি হয়ে গেলে ঐরব খেয়ালকে ইশারা করে বলল আগে হাত ধুয়ে নিতে। খেয়াল না করে বলল, আপনি আগে যান। পরপর দুবার বলে ঐরব নিজেই গেল আগে হাত ধুতে। ঐরবের হাত ধোয়ার কৌশল দেখে সন্দেহ হলো খেয়ালের। সামনে আসতেই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনার হাতে কি হয়েছে? খাবারও খাচ্ছিলেন ধীরে ধীরে, এখন হাত ধুতে গিয়েও এমন করলেন যেন ধরি মাছ নাছুই পানি। কেন বলুন তো, কাহিনী কি? ঐরব জবাব না দিয়ে হাতের জলগুলো খেয়ালের দিকে ছুঁড়ে মারার ভঙ্গিতে পাশ কাটিয়ে যেতে নিল। খেয়াল চট করে ঐরবের গুটিয়ে রাখা শার্টের হাতা খামচে টেনে ধরে আটকে দিল। জিজ্ঞাসাবাদ করতে লাগলো। সাথে সাথে ছিটকে উঠে থমকে গেল ঐরব। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ হয়ে এলো মুহূর্তেই। খেয়াল ভয় পেয়ে গেল ঐরবের ভাবমূর্তি দেখে। কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? এমন করছেন কেন আপনি? ঐরব হাতা উঠিয়ে দেখলো ব্যান্ডেজ ভিজে আসছে ধীরে ধীরে। খেয়াল হাতা টেনে ধরতে গিয়ে হাতা সহ ব্যান্ডেজও টেনে ধরেছে, যার দরুন তাজা রক্ত রক্তিম হয়ে উঠছে সাদা রঙের ব্যান্ডেজটা। ঐরব খেয়ালের দিকে রাগী দৃষ্টি ফেলে জলদি পা বাড়ালো বাসার দিকে, নয়তো শার্টের হাতা ভিজে আসবে এক্ষুনি। যেতে যেতে আবারও ফিরে এলো খেয়ালের সামনে, দাঁত চেপে বলল, পেশেন্স বলতে কিচ্ছু নেই না, সব কিছুতেই হুড়োহুড়ি লেগে যায়। হুড়োহুড়ি করে নিজেও মরবে, অন্যকেও মারবে। আর কাউকে যদি বলেছো না হাত কাটার বিষয়ে, তাহলে যে বিয়ের নামে মানে অ্যালার্জি, সেই বিয়ে কিন্তু কেউ আটকাতে পারবে না। একেবারে ছাদনা তলা দাঁড় করিয়ে সিঁদুর দান করে ছাড়বে বলে দিলাম, গাথি কোথাকার। ঐরব ক্রুদ্ধ পায়ে চলে গেল খেয়ালকে ঝাড়ি মেরে। খেয়াল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঐরব রাগের বসে একটা ছোট্ট কথা কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিল, তা ঐরব নিজে না বুঝলেও খেয়ালের মনে দাগ কেটে গেল। মনে মনে এই এক মুহূর্ত আবছা একটা দৃশ্য ভেসে উঠল সিঁদুর দানের। সাথে সাথে লজ্জা আড়ষ্টতায় ছিছি করে উঠে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল সে। খেয়ালের উপর রাগের বর্ষণ ঘটিয়ে ড্রয়িং রুম অব্দি আসতেই সামনে পড়লো খেয়ালের বাবা। তাকে দেখে ঐরব কোনো কিছু না বললে পাশ কাটিয়ে যেতে পারলো না। মনে হলো অভদ্রতা হবে, তাই বিনয়ী কণ্ঠে বলল, আঙ্কেল, আমি বাসায় যাচ্ছি। মা, রোহিত আর দীপক রইল, আমার একটু যেতে হবে। প্রভাকর দাসের নজর এড়ালো না ঐরবের হাত বেয়ে আসা রক্ত। ঐরবকে বলল, আজকে ছোট একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম আঙ্কেল। মা দেখলে ভীষণ টেনশন করবে, হাইপার হবে, তাই জানাইনি। মাকে কিছু বলবেন না প্লিজ।
আর সেলাইয়ে আঘাত লাগায় ব্লিডিং হচ্ছে। আমাকে এক্ষুনি ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে। আমি একটু ফ্ল্যাটে যাচ্ছি। ঐরব চেয়ে দেখলো আশেপাশে আপাতত মা নেই। প্রভাকর দাসকে বলল। প্রভাকর দাস ঐরবের হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে যেতে যেতে বললেন, এত বড় ছেলে, এটুকু বোঝো না যে একা একা নিজের কনুইয়ের উপরে ব্যান্ডেজ করতে পারবে না? বেশ অনেকটা রক্তক্ষরণ হচ্ছে তো, ক্ষতটাও পরিষ্কার করতে হবে। চলো আমি করে দিচ্ছি। ঐরব অবাক হলেও প্রকাশ করলো না, চুপচাপ এগিয়ে গেল পায়ে পা মিলিয়ে। তিনি নিজের রুমের সামনে গিয়ে আগে চেক করলেন কেউ আছে কিনা। তারপর ঐরবকে ভেতরে নিয়ে বসিয়ে যত্ন সহকারে ব্যান্ডেজ খুলে ক্ষত থেকে রক্ত পরিষ্কার করলেন। আপাতত রক্ত পড়া বন্ধ হয়েছে, তাই ক্ষতটা পরিষ্কার করে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিলেন। ব্যান্ডেজ হয়ে গেলে ঐরবকে বললেন, এবার ড্রয়িং রুমে এসে বসো। বলেই তিনি চলে গেলেন। ঐরব যেতে যেতে চোখ ফেরাতেই নজরে পড়ল দেয়াল জুড়ে বেশ কিছু আলোকচিত্র। তার মধ্যে দুটো বাদে বাকি সবগুলোতেই মাহিরার খেয়াল। ছোটবেলার কিছু ছবি দেখে বুঝলো দুজন ছোটবেলা থেকে প্রচুর হাতাপাই আর চুলাচুলি করত। প্রায় সব ছবিতেই দুজন ঝগড়ার স্মৃতিবন্দী করা। তবে সবচেয়ে নজর কাড়ানো যেটা, সেটা হচ্ছে হাফ প্যান্ট পরা খালি গায়ের একটা বাচ্চা মেয়ের ছবি। রাগী চোখে এক আঙ্গুল উঁচিয়ে রেখেছে ধমকানোর ভঙ্গিতে, ভেজা চোখে মুখটা ফুলিয়ে রেখেছে আহ্লাদি মুখভঙ্গিতে। হেসে ফেললো ঐরব। বেশ বোঝা যাচ্ছে মেয়েটি খেয়াল। মুখটা দেখে যে কেউ বলবে মেয়েটা স্বয়ং খেয়াল। হঠাৎ কিছু একটা ভেবে হাসি গায়েব হয়ে গেল ঐরবের। মনে মনে বলল, হাফ প্যান্ট পরা ছবিগুলো কি না টাঙালে হতো না? জামাও নেই গায়ে। বাড়িতে কি ডাকাত পড়ছিল নাকি যে জামা কাপড়ের অভাব ছিল? ছি। হনহনিয়ে কক্ষ ছাড়ল ঐরব। মেয়ে মানুষ তো মেয়ে মানুষই, তার আবার হাফ প্যান্ট পরা ছবি কেন থাকবে দেয়ালে? সে আসবে, সে তো দেখবে, যে আসবে সেই তো দেখবে। সবার নজর কি আর ভালো? এমন ভাবনার হাজারো সুতো বুনতে বুনতে ড্রয়িং রুমে গিয়ে বসলো সবার মাঝে। সোফায় গা এলিয়ে দিতেই যেন হাতের ব্যথাটা চারা দিয়ে উঠল। এতক্ষণ ভুলেছিল ব্যথা, এখন ব্যথাই সব ভুলিয়ে দিল। কোনো মতে বসে রইল নিজেকে নিয়ন্ত্রণ করে। ওষুধটা খেয়ে একটা ঘুম দেওয়া খুব প্রয়োজন। সবাই একসাথে হতেই বড়রা মিলে ড্রয়িং রুমে বসলো আলোচনার উদ্দেশ্যে। সবার আগে প্রভাকর দাস কথা বলা আরম্ভ করলেন। কথা বলার পূর্বেই রহিমা খালাকেও ইশারায় বসতে বললেন। খেয়ালের জন্য দেখা পাত্র সম্পর্কে বলতে লাগলেন সবাইকে। একে তো ক্ষতের চারপাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তার উপর তাদের পারিবারিক আলোচনা। সব মিলিয়ে পাগল পাগল লাগছে ঐরবে। অধৈর্য হয়ে আচমকা বলেই ফেললো, আঙ্কেল, আমরা এখন যাই। এসব আপনাদের ফ্যামিলি ম্যাটার। আমরা এখানে কি করব বলুন? প্রভাকর দাস নিজ গাম্ভীর্যতায় বললেন, তোমরা এখন আমাদের পরিবারের সদস্য। তোমাদের মতামত চাই। আমি আমার সব আপনজনের মতামত চাই। এই যে শালাবাবুকে আগের রাতে নিয়ে এসেছে শুধুমাত্র এই আলোচনায় বসবো বলেই। আমার শাশুড়িকেও আনিয়েছি, আমার বোনকেও আসতে বলেছিলাম, কিন্তু ওর শাশুড়ি অসুস্থ থাকায় আসতে পারেনি। আমি চাই ছেলের বাড়ির লোক আসার আগে আমাদের নিজেদের মধ্যে একটা পরিষ্কার থাকুক যে আমরা এই সম্বন্ধে রাজি কিনা। আমি আমার মেয়েকে বারবার ছেলের বাড়ির লোকের সামনে সাজিয়ে গুছিয়ে বসাতে চাই না। আর সমাজের নিয়ম অনুযায়ী এই নিয়মের বাইরেও তো বিয়ে সম্ভব নয়। তাই আমি চাই আজকেই যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে। যদিও ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তবুও আমি চাই আমার সব আপনজনেরাও তাদের মতামত দিক। কিন্তু আঙ্কেল, আমি বা আমরা ছেলেকে তো চিনি না, কখনো দেখিনি, আর পরিবার সম্পর্কেও কিছু জানি না। সেখানে আমাদের মতামত দেয়া অনর্থক। না জেনে শুনে কাউকে জাজ করা উচিত না। ছেলে সম্পর্কে যা বলার আমার শালাবাবু বলবে, আর পরিবার সম্পর্কে বলবেন বৌদি। তাদের প্রতিবেশী হয় ছেলের পরিবার, এক এলাকায় বাড়ি।
বড়জোর ৮ থেকে ১০ মিনিটের দূরত্ব। তাদের মুখে শোনা ছেলের ব্যাপারে দেখো কি বলেন তারা। কথাগুলো বলে বেশ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন ঐরবের দিকে। খেয়ালের মামা তৎক্ষণাৎ বলতে লাগলেন, হ্যাঁ, ছেলে আমাদের প্রতিবেশী, একটু বেশি যাওয়া আসা হয় না, তবে যতটুকু চিনি ছেলে খুব ভালো, কোনো বাজে অভ্যাস নেই, বন্ধু বান্ধবও কম। এখন বর্তমানে ঢাকাতেই আছে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছে, মাস ২ হলো, স্যালারিও অনেক ভালো। এর চেয়ে বেশি আর কি চাই? খেয়ালের মামি বললেন, কথার মাঝে হঠাৎ প্রভাকর দাসকে উদ্দেশ্য করে ঐরব বলে উঠল, জি আঙ্কেল, এসব বন্ধ করুন। এভাবে কিছু বাজ বিচার হয় না। আমার মনে হয় আপনি ঝেড়ে কাশছেন না, আপনার মুখে এক মনে আরেক। রোহিত এতক্ষণ চুপচাপ ফোন স্কল করছিল, তার এসব কথায় কোনো মনোযোগ নেই। কিন্তু ঐরবকে হঠাৎ এভাবে কথা বলতে দেখে ফোন রেখে উঠে দাঁড়ালো। ঐরবের পাশে বসে আস্তে করে বলল, সিলিয়া, থোড়াই না, তোর গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে, এত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। দীপক থতমত খেয়ে গেছে। অলকাও ধমকে উঠল ঐরবকে। প্রভাকর দাস অলকাকে থামিয়ে বললেন, ঔরব কি বলতে চায় আগে শুনি। বল ঔরব, যা বলেছিলে।